দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব ব্যাংকগুলোকে কিভাবে পলিটিক্যাল ফান্ডিংয়ের জন্য ব্যবহার করা হয় বা বিভিন্ন রাজনৈতিক অ্যাক্টিভিটিসের জন্য দেখা যায় যে আমরা বিভিন্ন সময়ে ব্যাংকগুলোকে টাকা দিতে বাধ্য করা হয়। এটা কিন্তু নতুন প্র্যাকটিস না। আমরা যদি গত 17 বছরের প্র্যাকটিস দেখি তখন কিন্তু ব্যাংকগুলোকে বিভিন্নভাবে তাদের ফান্ড ইউজ করা হয়েছে বিভিন্ন পলিটিক্যাল পারপাজে, যেখানে আমরা দেখি যে এখন তার পরিণাম কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে অনেক ব্যাংকই টাকা ফেরত দিতে পারছে না। অ্যাটলিস্ট 20টা ব্যাংক তারা কিন্তু এখন মানে একেবারে নাজেহাল অবস্থায় আছে। হাজার হাজার ডিপোজিটাররা তাদের টাকা ফেরত পাচ্ছে না। অথচ এই ব্যাংকগুলাই কিন্তু একসময় তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর নামে একটি ফান্ড গঠন করতো। সেই ফান্ড থেকে তারা আসলে সোশ্যাল ওয়েলফেয়ারে যেই ফান্ডটা ব্যবহার করার কথা সেটি না করে তারা বিভিন্ন পলিটিক্যাল কর্মকাণ্ডে ব্যবহার করতো, এবং সেটি কিন্তু ব্যাংকগুলোকে জোরপূর্বক তাদের কাছ থেকে এই টাকাটা নেওয়া হতো। তো সেটা আসলে নতুন প্র্যাকটিস না। আমরা দেখেছি যে এই যে রেজিম যখন চেঞ্জ হলো, যখন ব্যাংকের রিয়েল হেলথ আমাদের কাছে প্রকাশিত হলো এবং আমরা দেখলাম যে ব্যাংকগুলোকে কিভাবে তাদের ফান্ড অ্যাবিউজ করা হয়েছে পলিটিক্যালি, সেখান থেকে কি আমরা বেরিয়ে আসতে পেরেছি? আমরা যদি সম্প্রতি একটি ঘটনাকে যেটা খুব আলোচনার জন্ম দিয়েছে, যে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ও সেই প্র্যাকটিসটা কিন্তু বন্ধ হয়নি। আমরা তখন দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্যাংকগুলোকে বাধ্য করা হয়েছিল এবং চাপ দেওয়া হয়েছিল গণভোটের যেই হ্যাঁ ভোট ক্যাম্পেইনের জন্য তাদের সিএসআর ফান্ড থেকে টাকা খরচ করার জন্য। আমরা যদি একটু দেখি যে এই সময় ইন্টারিম গভর্নমেন্টের সময় এই হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের জন্য ব্যাংকগুলো 3,75,00,000 টাকা খরচ করেছে এবং তাদেরকে এটা বাধ্য করা হয়েছে খরচ করতে। এবং সেটি আসলে কতটা বৈধ সেটিও আমরা এখানে আলোচনা করব। তো আগে জেনে নেই যে আসলে কোথায় তারা এই টাকাটা খরচ করেছে। সেটি যদি আমরা দেখি যে আমাদের একটি যে ব্যাংকের প্ল্যাটফর্ম আছে যেটাকে বলে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, সেটি ব্যাংকের এমডিদের একটি অ্যাসোসিয়েশন। সেখান থেকে খরচ করা হয়েছে আড়াই কোটি টাকা। সেটা সুশাসনের জন্য নাগরিক সুজন, এবং প্রায় 25 লাখ টাকা খরচ করা হয়েছে ডিবেট ফর ডেমোক্রেসি, এই দুটি অর্গানাইজেশনের জন্য, এবং আরও 1 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সিএসআর ফান্ড থেকে খরচ করা হয়েছে। সেটি করা হয়েছে স্টুডেন্ট অ্যাগেন্স্ট ডিসক্রিমিনেশন, যেটাকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছি, যে প্ল্যাটফর্মটা তাদেরকে দেওয়া হয়েছে। এই টাকাগুলো কিভাবে দেওয়া হলো? ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যদি সবাই রিকল করি, সে সময় কিন্তু এই গণভোটের জন্য আমরা দেখেছি যে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে একটি ইনস্ট্রাকশন এসেছিল বাংলাদেশ ব্যাংকে, যে এখানে সিএসআর ফান্ড থেকে যেন ব্যাংকগুলোকে এনকারেজ করা হয় যে তারা যেন এই হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের জন্য তারা টাকা খরচ করে। এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক কিন্তু সার্কুলার দিয়েই বলেছিল যে ব্যাংকগুলোকে তাদের অফিসের সামনে এই ব্যানার টাঙাতে হবে হ্যাঁ ভোট ক্যাম্পেইনের জন্য। এটি কিন্তু তাদেরকে বাধ্যতামূলক করা হয়েছিল। আবার একই সাথে সিএসআর থেকে যে তারা ফান্ড খরচ করতে পারবে সেটি অফিসিয়ালি এনকারেজ করা হয়েছে, কিন্তু পরে তাদেরকে ডেকে নিয়ে মিটিং করে তাদেরকে বাধ্য করা হয়েছে যে না, তাদেরকে এখানে খরচ করতে হবে, এবং এটি ব্যাংকগুলো বলছে আমাদেরকে। এবং তারই প্রেক্ষিতে যখন তারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেরকে যখন টাকা দিতে বলা হলো, তখন কিন্তু এই প্ল্যাটফর্মটির তখনও রেজিস্ট্রেশন হয়নি, এজন্য ব্যাংকগুলো কিন্তু রাজি হয়নি। এবং ব্যাংকগুলো একই সাথে তাদের নিজস্ব যেই ব্যাংকের যে সিএসআর ফান্ড সেখান থেকে যদি খরচ করে তাহলে তাদেরকে এটা বোর্ডে তুলতে হবে। তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে রিটেন ইনস্ট্রাকশন চেয়েছিল, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু ওই সময় রিটেন ইনস্ট্রাকশন দেয়নি, অর্থাৎ ভার্বাল ইনস্ট্রাকশন দিয়ে তাদেরকে এই টাকাগুলো দিতে বলা হয়েছে। যেই প্র্যাকটিসটা, সিমিলার প্র্যাকটিসটা আমরা এর আগে দেখেছি যে ব্যাংকগুলোকে এই প্রিভিয়াস রেজিমে, শেখ হাসিনার রেজিমে আমরা দেখেছি যে ব্যাংকগুলোকে ভার্বাল ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু এই টাকা নেওয়া হতো। এখানেও তাই করা হয়েছে, এবং এক্ষেত্রে দেখা গেছে যে ব্যাংকগুলো যেহেতু রিটেন ইনস্ট্রাকশন ছিল না, সে কারণে তারা ব্যাংকের সিএসআর থেকে না করে তারা অ্যাসোসিয়েশনের ফান্ড থেকে এই টাকাটা 2.5 কোটি টাকা খরচ করেছে। 2,75,00,000 টাকা খরচ করেছে তারা দুটি প্ল্যাটফর্মের জন্য। এবং যখন তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে টাকা দিতে রাজি হলো না, যেহেতু এটি একটি স্বীকৃত প্ল্যাটফর্ম না, তখন এই প্ল্যাটফর্মটি কিন্তু দ্রুত গতিতে রেজিস্ট্রেশন নিয়ে এরপর বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারা ফান্ড নেয়। বাংলাদেশ ব্যাংক এই প্রথম তাদের সিএসআর ফান্ড থেকে এভাবে
বিভিন্নভাবে তারা কোনো একটি পলিটিক্যাল পারপাজে তারা এই টাকাটা খরচ করে। এবং বাংলাদেশ ব্যাংকের কাছে এই প্ল্যাটফর্মটি 12,89,00,000 টাকা চেয়েছিল, সেখানে বাংলাদেশ ব্যাংক 1 কোটি টাকা খরচ করেছে। এখন এই CSR ফান্ড কি আসলে কতটা এই গণভোটের জন্য কতটা বৈধ ছিল? আমরা যদি একটু যাই যে প্রথমত CSR ফান্ড কি তারা খরচ করতে পারে কিনা। বাংলাদেশ ব্যাংকের একটি নীতিমালা আছে যেখানে বলা আছে যে শিক্ষা খাত, তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই যে বন্যা হয়, বন্যা হলে বা শীতের সময় যেই আমাদের দুর্যোগগুলো হয় সেই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি খাত আছে, এবং হেলথ সেক্টর আছে। এরকম তারা কয়েকটি সেক্টর তাদের নির্দিষ্ট করে দেয়া আছে যে এখানে তারা CSR খরচ করতে পারে। এখন CSR কোথা থেকে আসে? CSR কিন্তু ব্যাংকের যে প্রফিট হয় সেই প্রফিট থেকে তারা একটি পার্ট CSR এর জন্য রাখে। অর্থাৎ এই প্রফিট থেকে যখন তারা খরচ করছে, প্রফিটটার কিন্তু মালিক শুধু ব্যাংকের মালিকরা না, এটা কিন্তু যে লিস্টেড ব্যাংকগুলো তাদের সাধারণ যে শেয়ার হোল্ডাররা তারাও এটার মালিক। এবং ব্যাংক যদি প্রফিট না করে এই CSR করে তাহলে কিন্তু এটা ডিপোজিটারদের জন্য এটি কিন্তু হুমকি হয়ে দাঁড়ায় যে ওই ব্যাংক প্রফিট করছে না কিন্তু CSR খরচ করছে। তখন কিন্তু সেটা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক যদি প্রফিট না করে তাহলে সে CSR খরচ করতে পারবে না। কিন্তু আমরা আগের রেজিমে দেখেছি যে অনেক ব্যাংক এরকম ডিপোজিটারের টাকা ফেরত দিতে পারছিল না, কিন্তু প্রফিট করতে পারছিল না, ইভেন কি তারা আর্টিফিশিয়াল প্রফিট দেখিয়ে CSR এর টাকা খরচ করেছে, এবং সেই টাকা কিন্তু গিয়েছে পলিটিক্যাল পারপাজে। সেই কী ধরনের পলিটিক্যাল পারপাজে সেটা আমরা পরে আসব। আগে আমরা এখানে যদি দেখি যে এই যে গণভোটের জন্য যে এই টাকাটা খরচ করা হলো, ব্যাংকগুলোকে বাধ্য করা হলো তাদের ব্যানার টাঙানোর জন্য, তো এটা ইলেকশন কমিশন কি বলছে? ইলেকশন কমিশন কিন্তু চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে এই কোনো সরকারি সংস্থা বা সরকারি কর্মচারী তারা এই হ্যাঁ ভোট বা না ভোট কোনোটার জন্যই তারা ক্যাম্পেইন করতে পারবে না। তাহলে সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা রেগুলেটরি বডি, সে নিজেই এই ক্যাম্পেইনে ইনভলভ হয়েছে। তার মানে এটি তারা বলছে যে এটি ওই সময় ইন্টারিম গভর্নমেন্টের চাপে তারা এই কাজটা করতে বাধ্য হয়েছে। এই যে একটা প্র্যাকটিস, সেই প্র্যাকটিস থেকে যে আমরা বেরিয়ে আসতে পারিনি সেটাই আসলে প্রমাণ করে। এবং আমরা যদি দেখি যে আগের সময়ে কি হয়েছে বা ইন্টারিম গভর্নমেন্ট ব্যাংকিং সিস্টেমে যে আগের রেজিমে যেই অন্যায়গুলো হয়েছে সেটা কতটুকু ব্যবস্থা নিয়েছে। আমরা যদি শেখ হাসিনার রেজিমে দেখি 2022 এবং 23 সালে সবচাইতে বেশি CSR ফান্ড থেকে খরচ করেছিল ব্যাংকগুলো। আপনারা যদি একটু মনে করে দেখেন যে প্রতি 6 মাসে ব্যাংকের MD চেয়ারম্যান 20 কোটি, 25 কোটি, 10 কোটি টাকার চেক নিয়ে তারা তখনকার যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার কাছে কিন্তু এই চেক হস্তান্তর করা, ছবি তোলা, ফটো সেশন এবং এগুলো আবার মিডিয়াতে ছাপানো, এটি এক ধরনের একটা খুব উৎসব মুখর একটা অনুষ্ঠান করা হতো। এবং সেখান থেকে যদি দেখি 2022 এবং 23 সালে সবচাইতে বেশি ব্যাংকগুলো CSR এর টাকা খরচ করেছে। এই সময়ে তারা 1200 কোটি টাকা খরচ করেছে শুধুমাত্র এই PM ফান্ডে এই টাকাটা জমা দিয়েছে, এবং সেটা তারা পে অর্ডার চেকের মাধ্যমে জমা দিয়েছে। এবং এই সময় ঠিক জানুয়ারির যে 2024-এর যে ইলেকশনের আগে এই রকমের একটি আমরা টেন্ডেন্সি দেখলাম যে ব্যাংকগুলোকে বাধ্য করে, এবং ব্যাংকাররা কিন্তু আমাদেরকে জানিয়েছে বা বলেছে যে তাদেরকে বাধ্য করা হচ্ছে ইলেকশনের আগে তাদেরকে এই রকম বড় এবং এটা কিন্তু ঠিক করে দেওয়া হতো যে বড় ব্যাংকগুলো, অর্থাৎ যে ব্যাংকগুলো ভালো প্রফিট করছে তাদের জন্য 25 কোটি টাকা, তার চাইতে যারা একটু নিচে আছে 20 কোটি টাকা, যারা ছোট ব্যাংক তাদের 10 কোটি টাকা, মানে এটা। এবং এই যে অ্যাসোসিয়েশন থেকে ব্যাংকার্স মালিকদের যে অ্যাসোসিয়েশন ছিল BAB যেটাকে আমরা বলি, যেটার চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার, যিনি এখন জেলে আছেন এগুলার কারণে, কারণ উনি এটার আসলে উদ্যোক্তা ছিলেন। উনি এই চিঠিগুলো ব্যাংকগুলোকে দিতেন এবং বাধ্য করতেন এই টাকাগুলো দেওয়ার জন্য। তো এই যে 1200 কোটি টাকা যে দেয়া হলো সেই টাকাটা আসলে এই PM ফান্ডে এবং এটা ডিজাস্টার ম্যানেজমেন্টের নামে দেয়া হয়েছে। আসলে কি ডিজাস্টার ম্যানেজমেন্টে 2 বছরে এই টাকা খরচ করা হয়েছে? এই টাকাটা আসলে কোথায় জমা হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু তখন ব্যাংকাররা তুলেছে, অন্যান্য ইন্ডাস্ট্রি এক্সপার্টরা তুলেছে,
ইভেন বাংলাদেশ ব্যাংক যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, যখন 5ই আগস্টের রেজিম চেঞ্জের পর, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংকের তখনকার গভর্নর আহসান ইস মনসুর তিনিও কিন্তু বলেছিলেন যে এই ফান্ডের আসলে একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত যে এই টাকাটা কোথায় গেছে। বাট আমরা দেখলাম যে ফাইনালি এই টাকার ব্যবহার কি হয়েছে সেটা নিয়ে কিন্তু কোনো ইন্সপেকশন হয়নি, কোনো অনুসন্ধান হয়নি এটা আসলেই কোথায় খরচ হয়েছে। বরং সেই একই ধরনের প্র্যাকটিসে তারা গেল এবং শুধু যে আমরা বলছি 3,75,00,000 টাকা, আসলে 3,75,00,000 না, তারা 100 কোটি টাকা তুলতে চেয়েছিল, কিন্তু ব্যাংকগুলোর বাধার মুখে তারা সেটি করতে পারেনি। বাট ফাইনালি তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে এই যে টাকাটা তারা দিচ্ছে সেটা এই যে ব্যাংকগুলোকে যে পলিটিক্যালি ব্যবহার করা হচ্ছে বা হচ্ছিল আগে থেকে, সেটি কিন্তু বন্ধ হয়নি। আমরা যদি দেখি যে এই ইলেকশনের আগে 2024-এর ইলেকশনের আগে যেভাবে ব্যাংকগুলো থেকে টাকা তোলা হয়েছে, শুধু তাই না, ওই সময় কিন্তু বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট পারপাজে পলিটিক্যাল অ্যাক্টিভিটি, আওয়ামী লীগের বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হতো। আপনারা যদি মনে করে থাকেন বিভিন্ন ধরনের টুর্নামেন্ট, তারপরে শেখ মুজিবুর রহমানের বায়োগ্রাফির উপর একটি যে ফিল্ম বানানো হয়েছিল সেখানে সেখানে ব্যাংকগুলোকে সিএসআর এর টাকা দিতে বাধ্য করা হয়েছিল, এবং আরও বিভিন্ন ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস তখন করা হয়েছিল শেখ হাসিনার নামে। সেগুলোতেও কিন্তু ব্যাংকগুলো তাদের সিএসআর ফান্ড, আমরা যদি দেখি যে ব্যাংকগুলো গত কয়েক বছরে, অর্থাৎ শেখ হাসিনার রেজিমে যদি আমরা লাস্ট 5 বছর দেখি, যেই টাকা তারা খরচ করেছে তার 50%-এর উপরে খরচ করেছে তারা এই ধরনের অ্যাক্টিভিটিসে। তো এটা আসলে বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা, যেটা আমরা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে কথা বললাম, তারা যেটা বলে যে বাংলাদেশ ব্যাংকের এই যে সিএসআর ফান্ডের যে একটি নীতিমালা আনলো, সেটি কিন্তু আমরা দেখেছি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ছিলেন তখন তিনি এই প্রথম সিএসআর ফান্ড গঠনের একটি উদ্যোগ নেন এবং এটার একটা নীতিমালা দেন। তো সেই নীতিমালা অনুযায়ী তারপর ব্যাংকগুলো তাদের ফান্ড গঠন করা শুরু করে। কিন্তু সেই ফান্ড আসলে এটি আমরা সবসময় দেখেছি যে এটি ওয়েলফেয়ারের জন্য, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য খরচ করার কথা থাকলেও নীতিমালা অনুযায়ী সেটি কখনো করা হয়নি। এবং এটি নিয়ে ব্যাংকগুলো আসলে সিএসআর ফান্ড কোথায় খরচ করছে, এবং আমরা দেখেছি যে ব্যাংকগুলো তাদের যে ডিরেক্টররা তাদের নিজস্ব হসপিটাল, তাদের নিজস্ব প্রতিষ্ঠান, এইসব জায়গায় কিন্তু এই ফান্ডগুলো যাচ্ছে। বাট এগুলোর কিন্তু কোনো ইনভেস্টিগেশন বাংলাদেশ ব্যাংক করে না, এগুলো যে প্রপার মনিটরিং করবে সেটি কিন্তু করে না। উল্টো দিকে যদি আমরা দেখি যে ব্যাংকগুলো সিএসআর এর নামে এখান থেকে ব্যাংকের পরিচালকরাই তাদের বিভিন্ন অর্গানাইজেশনে টাকা নিচ্ছে, আবার তারাই ব্যাংকগুলো থেকে লোন হিসেবেও কিন্তু টাকা নিয়ে তারা সেগুলো অ্যাবিউজ করছে, যে কারণে ব্যাংকগুলোর আজকে যে দৈন্যদশা সেটার কারণে। তো যদি ব্যাংকগুলোর আজকে যে ডিফল্ট লোন 30%-এর উপরে ডিফল্ট লোন, এই ডিফল্ট লোন তারা যদি প্রপারলি ব্যাংকিং করতো, তাহলে যদি এই টাকাটা যদি ইকোনমিতে ইনভেস্ট হতো, তাহলে কি হতো যে এমপ্লয়মেন্ট জেনারেশন হতো, ব্যবসা সম্প্রসারণ হতো, সেটাই কিন্তু সোসাইটিতে রিয়েল ভূমিকা রাখতো আমাদের ইকোনমিতে। সেটা থেকে বেরিয়ে এসে ব্যাংকগুলো একদিকে যেটা করেছে যে লোন কারাপশনে ইনভলভ হয়েছে, ব্যাংকের মালিকরা একদিকে লোনের নামে টাকা বের করে নিয়েছে, এবং অন্যদিকে সরকারকে হ্যাপি রাখার জন্য সরকারকে কন্টিনিউয়াসলি তারা এই সিএসআর নামক একটি ফান্ড গঠন করে সেই টাকা পলিটিক্যাল পারপাজে তারা খরচ করেছে, যেটার ফলাফল আজকে আমরা দেখছি যে ডিপোজিটাররা তাদের টাকা ফেরত পায় না। বাংলাদেশের 60টা ব্যাংকের মধ্যে 10টা ব্যাংকের বেশি নাম বলা যায় না যে তাদের কাছে টাকা সেফ থাকবে। তো এইরকম একটি আসলে সময়ের মধ্য দিয়ে আমরা গিয়েছি, কিন্তু সময়ের পরিবর্তন, রেজিম চেঞ্জ হলেও সেগুলোর আসলে কোনো চেঞ্জ হয়নি। এবং শুধু যে তা না, আমরা যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 1 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দিল, সেই টাকাটি কিভাবে খরচ হলো না হলো সেটি কিন্তু ওই প্ল্যাটফর্মেরই স্পোক পারসন কিন্তু প্রেস কনফারেন্স করে তারা এটা বলছে যে এই টাকাটা তারা কিছুই জানে না, তার একটি পক্ষ আর একটি পক্ষের বিরুদ্ধে তারা অনিয়মের অভিযোগ তুলছে। তার মানে দেখেন যে এই টাকাগুলো যে কিভাবে খরচ হয়েছে সেটাও আসলে কেউ জানে না। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।